আচ্ছা বলুন তো, আপনি কি কখনো ভেবেছেন গাছও কি ব্যথা পায়, গাছও কি ঘুমায়, গাছও কি মরে যাওয়ার আগে একটু কাঁদে? শুনতে অবাক লাগছে তাই না? কিন্তু এটা কোনো রূপকথা না, এটা বিজ্ঞান। এবং এই বিজ্ঞান আবিষ্কার করেছিলেন একজন বাঙালি, একজন এমন মানুষ যাকে ইতিহাস ঠিকমতো মনে রাখেনি। কিন্তু আজ আমরা তার কথা জানব পুরোটা। স্বাগত বিজ্ঞানের রহস্যময় তথ্য চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব এমন একজন মানুষের কথা যিনি মার্কনির আগেই রেডিও আবিষ্কার করেছিলেন, যিনি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে, অনুভূতি আছে, যিনি বেতন না নিয়েও ৩ বছর পড়িয়েছিলেন শুধু আত্মসম্মানের জন্য। অথচ পশ্চিমা দুনিয়া বারবার তার কৃতিত্ব চুরি করেছে। তিনি হলেন স্যার জগদীশচন্দ্র বসু, আমাদের বাংলার গর্ব, এশিয়ার প্রথম আধুনিক বিজ্ঞানী। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকে এমন একটা তথ্য আছে যেটা জানলে আপনি সত্যিই চমকে যাবেন। 1858 সাল, অবিভক্ত বাংলার ময়মনসিংহ। এই মাটিতেই জন্ম নিলেন জগদীশচন্দ্র বসু 30 নভেম্বর 1858। তার বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন ব্রিটিশ সরকারের একজন বড় অফিসার, ডেপুটি ম্যাজিস্ট্রেট। চাইলেই ছেলেকে ইংরেজি স্কুলে পাঠাতে পারতেন, সেটাই ছিল তখনকার উচ্চবিত্ত রীতি। কিন্তু তিনি সেটা করলেন না। ছেলেকে পাঠালেন বাংলা মাধ্যম স্কুলে, যেখানে কৃষকের ছেলে পড়ে, জেলির ছেলে পড়ে, মাটির কাছের মানুষের সন্তানেরা পড়ে। জগদীশ তাদের সাথে একই বেঞ্চে বসলেন, একই ভাষায় কথা বললেন, একই খাবার খেলেন। এই অভিজ্ঞতাটাই তার ভেতরে তৈরি করল সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা, বিজ্ঞান যে সবার জন্য, এই বিশ্বাস। পরে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়লেন। সেখান থেকে পাড়ি জমালেন লন্ডনে। ডাক্তারি পড়তে গিয়েছিলেন প্রথমে, কিন্তু অসুস্থতার কারণে ছেড়ে দিতে হলো। তারপর ভর্তি হলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়লেন। সেখানে তার শিক্ষক ছিলেন লর্ড রেলে, পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ী, এবং বিখ্যাত মাইকেল ফস্টার, জীববিজ্ঞানের কিংবদন্তি। এই দুই মহান মানুষের কাছে শিখেছিলেন জগদীশ, এবং তাদের চেয়েও এগিয়ে গিয়েছিলেন একদিন। পরে তিনি কেমব্রিজ থেকে ডিগ্রি নিয়ে ফিরলেন, যোগ দিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। কিন্তু তখন একটা নিয়ম ছিল, ভারতীয় শিক্ষকদের বেতন হবে ইউরোপীয়দের 3 ভাগের 1 ভাগ। জগদীশ রাজি হলেন না। তিনি বললেন, আমি কাজ করব, কিন্তু এই অপমানজনক বেতন নেব না। এবং তিনি সত্যি 3 বছর বিনা বেতনে পড়ালেন। শেষমেশ সরকার নতি স্বীকার করল, তাকে পূর্ণ বেতন দিতে বাধ্য হল। এটা শুধু টাকার লড়াই ছিল না, এটা ছিল সম্মানের লড়াই। এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। 1895 সাল, কলকাতার টাউন হল। হল ভর্তি মানুষ, সবাই অপেক্ষা করছে। কি করবেন এই বিজ্ঞানী? জগদীশ মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমি এখন কোনো তার ছাড়াই দূরে সংকেত পাঠাবো। সবাই হাসল, কানাকানি শুরু হলো। কেউ কেউ বলল, এটা কি সম্ভব? তারপর তিনি যন্ত্র চালু করলেন। দূরে রাখা বেল বেজে উঠল, বারুদ জ্বলে উঠল, পতাকা উড়তে শুরু করল। কোনো তার নেই, কোনো স্পর্শ নেই, শুধু বেতার তরঙ্গ। হল ভর্তি মানুষ অবাক হয়ে গেল। কেউ হাততালি দিল, কেউ চিৎকার করে উঠল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম সফল বেতার সংকেত প্রদর্শনী, মার্কনির চেয়েও 2 বছর আগে। কিন্তু এখানেই ঘটল সেই মর্মান্তিক ঘটনা। জগদীশ পেটেন্ট নিলেন না, কারণ তার বিশ্বাস ছিল বিজ্ঞান মানব জাতির সম্পদ, কোনো একজন মানুষের একার না। আর এই মহৎ উদারতার সুযোগ নিয়ে মার্কনি পেটেন্ট করলেন, নোবেল পুরস্কার পেলেন, ইতিহাসে রেডিওর জনক হয়ে গেলেন। জগদীশ ইতিহাসের আড়ালে চলে গেলেন। কিন্তু সত্য চাপা থাকে না। অনেক পরে 2004 সালে আমেরিকার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে স্বীকার করল, বেতারের আসল জনক জগদীশচন্দ্র বসু। এবার আসি সবচেয়ে অবাক করা অংশে, যেটার কথা বলে ভিডিও শুরু করেছিলাম। গাছ কি সত্যি ব্যথা পায়? জগদীশ একদিন ভাবলেন, জড় আর জীবের মধ্যে পার্থক্যটা কোথায়? গাছ কি সত্যি নির্জীব, নাকি আমরা তাদের বুঝতে পারছি না? তিনি গবেষণা শুরু করলেন এবং বানালেন তার সবচেয়ে বিখ্যাত যন্ত্র, নাম ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্র গাছের অতি সূক্ষ্ম নড়াচড়াকে 10,000 গুণ বড় করে দেখাতে পারে। এত সূক্ষ্ম নড়াচড়া যা খালি চোখে দেখাই যায় না।
এই যন্ত্র দিয়ে তিনি শুরু করলেন পরীক্ষা। প্রথম পরীক্ষা, তিনি একটি গাছে সামান্য বিষ দিলেন। যন্ত্রের কাঁটা কাঁপতে শুরু করল, অস্থিরভাবে, ব্যথায়, ঠিক যেভাবে হাত কাঁপে যখন সে কষ্ট পায়। দ্বিতীয় পরীক্ষা, তিনি গাছকে ঘুম পাড়ানোর ওষুধ দিলেন। গাছের নড়াচড়া ধীরে ধীরে কমে এলো, একসময় থেমে গেল, ঠিক ঘুমের মতো। ওষুধের প্রভাব কেটে গেলে আবার নড়তে শুরু করল, ঠিক ঘুম থেকে জেগে ওঠার মতো। তৃতীয় পরীক্ষা, তিনি একটি গাছকে অনেক বেশি গরমে রাখলেন, তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়াতে থাকলেন। যন্ত্রে দেখা গেল গাছটি অস্থির হয়ে উঠছে, কাঁপছে, ছটফট করছে। এবং সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্ত, যখন একটি গাছ মরে যাচ্ছিল, শেষ মুহূর্তে যন্ত্রের কাঁটা একবার জোরে লাফিয়ে উঠল, তারপর ধীরে ধীরে শূন্যে নেমে এলো এবং থেমে গেল চিরতরে। লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে যখন এই দৃশ্য দেখালেন, হল ভর্তি বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। কেউ কথা বলতে পারছেন না, অনেকের চোখে জল, কারণ তারা বুঝতে পারছিলেন পৃথিবী আর আগের মতো নয়। গাছও আমাদের মতোই অনুভব করে, শুধু ভাষা নেই তাদের। এবার বলি সেই চমকে দেওয়া তথ্যটা, যেটার কথা শুরুতে বলেছিলাম। জগদীশচন্দ্র বসু শুধু বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন বাংলা সায়েন্স ফিকশনের জনকও। 1896 সালে তিনি লিখেছিলেন নিরুদ্দেশের কাহিনী, বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লেখার ভূয়সী প্রশংসা করেছিলেন। আসলে রবীন্দ্রনাথ আর জগদীশ ছিলেন অত্যন্ত ক্লোজ বন্ধু, দুজন দুজনকে অনুপ্রাণিত করতেন। কবিতা আর বিজ্ঞান একসাথে চলত তাদের আড্ডায়। শুধু তাই নয়, জগদীশের গবেষণা আজকের আধুনিক বিজ্ঞানের ভিত্তি। বায়োফিজিক্স, নিউরোবায়োলজি, প্ল্যান্ট সায়েন্স, এই তিনটি বিজ্ঞানের পথ তিনিই খুলে দিয়েছিলেন। 1917 সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন বোস বিজ্ঞান মন্দির, নিজের সব সম্পদ দিয়ে, যাতে ভারতীয় বিজ্ঞানীরা গবেষণা করতে পারেন বিদেশে না গিয়েও। এবং এই একই বছর ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন। এখন থেকে তিনি স্যার জগদীশচন্দ্র বসু। 1937 সালে এই মহান মানুষটা চলে গেলেন, কিন্তু রেখে গেলেন ক্রেস্কোগ্রাফ, যেটা আজও লন্ডনের বিজ্ঞান সাগতঘরে আছে। রেখে গেলেন বোস বিজ্ঞান মন্দির, যেখানে আজও গবেষণা হয়। রেখে গেলেন একটা বিশ্বাস, বিজ্ঞান কারো একার না, সবার। এই মানুষটা আমাদের বাংলার, আমাদের গর্বের। তাই পরের বার যখন গাছের পাশ দিয়ে যাবেন, একটু থামবেন, একটু তাকাবেন। হয়তো সেও কিছু অনুভব করছে, হয়তো সেও আপনার উপস্থিতি টের পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আরও মানুষ এই অসাধারণ বাঙালি বিজ্ঞানীর কথা জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে এরকম আরও রহস্যময় বিজ্ঞানের গল্প সবার আগে পান। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন।